হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এর আগের যে ক্লাস সেখানে আমরা আলোচনা করেছিলাম যে পৃথিবীর যে আহ্নিক গতি, সেই আহ্নিক গতির জন্যে অভিকর্ষ ত্বরণের মানের কি পরিবর্তন হবে। তারপরে কেপলারের যে তিনটে সূত্র সেগুলো দেখেছিলাম, আর কেপলারের যে তৃতীয় সূত্র সেটা প্রমাণ, ঠিক আছে। আর দ্বিতীয় সূত্রটার প্রমাণ সিলেবাসে নেই, তবে আমি পরে এই টোটাল থিওরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওটা করিয়ে দেবো একদিন, ঠিক আছে। তো আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে তোমার এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ। দেখো এটা হচ্ছে যে আমরা জানি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যে কোনো একটা বস্তুকে যদি উপরের দিকে ছুড়ে দেওয়া হয়, তাকে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত যদি আমরা কোনো একটা ঢিলকে বা কোনো একটা বস্তুকে ছুড়ে দিই, তাহলে কি হয়, সেই বস্তুটা দেখবে আবার নিচে এসে পড়ে। কি জানি যে যখন একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়, তাহলে আস্তে আস্তে তার বেগটা কি কমতে থাকে, দিয়ে একেবারে যে হাইয়েস্ট পয়েন্ট সেখানে বস্তুটার ভেলোসিটি কি শূন্য হয়, যে তারপরে কি আবার নিচের দিকে নামে। ওর থেকে যদি আমরা বেশি ভেলোসিটি নিয়ে উপরের দিকে ছুড়ে দিই, তাহলে সেটা কি আরেকটু বেশি উপরে ওঠে, দিয়ে আবার কি হয়, নিচের দিকে নেমে আসে। কেন? কারণ দেখো যখনই কোনো একটা বস্তুকে এরকম উপরের দিকে ছোড়া হচ্ছে, তাহলে এই বস্তুটার উপরে পৃথিবী কি একটা মহাকর্ষ বল প্রয়োগ করছে, সেই মহাকর্ষ বলের জন্যে কি হচ্ছে, ওই বস্তুটা আবার নিচের দিকে কি নামছে। এইবার যদি তোমার এরকম করা হয় যে বস্তুটাকে এমন একটা ভেলোসিটি দিয়ে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, যার জন্য বস্তুটা অসীম দূরত্ব পর্যন্ত উঠে গেল বা এখানে অসীম দূরত্বে চলে গেল, তাহলে দেখো আমরা এর আগে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষ ক্ষেত্র, সেখানে কি দেখেছি যে যতটা অঞ্চল জুড়ে কোনো একটা ভরের আকর্ষণ বলটা কি প্রযোজ্য থাকে, সে অঞ্চলটাকে বলা হচ্ছে কি তার মহাকর্ষীয় ক্ষেত্র। এবং আমরা দেখেছি যে থিওরিটিক্যালি যে কোনো একটা ভরের তোমার গ্র্যাভিটেশনাল ফিল্ড কত দূর পর্যন্ত এক্সটেন্ড থাকে, ইনফাইনাইট ডিস্টেন্স বা অসীম দূরত্ব পর্যন্ত। তাহলে এইবার যদি তোমার কোনো একটা বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে এমন একটা ভেলোসিটি নিয়ে আমরা উপরের দিকে ছুড়ে দিলাম, ভেলোসিটি দিয়ে, যাতে বস্তুটা কি অসীম দূরত্বে চলে গেল, তাহলে যখনই অসীম দূরত্বে চলে গেল, তাহলে বস্তুটা দেখো অসীম দূরত্বে চলে যাওয়া মানে পৃথিবীর ওর উপরে যে ক্রিয়াশীল আকর্ষণ বল সেটা কত হবে, শূন্য হয়ে যাবে। অর্থাৎ অসীম দূরত্বে যদি কোনো একটা বস্তু চলে যায়, তাহলে তাকে কি পৃথিবী আর টানবে না, আর যদি না টানে তাহলে সেই বস্তুটা আর কখনোই পৃথিবীতে ফিরে আসবে না। তাহলে এসকেপ ভেলোসিটি হচ্ছে যে বেগে কোনো একটা বস্তুকে উপরের দিকে ছুড়লে বস্তুটা ওই পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যাবে আর পৃথিবীতে ফিরে আসবে না, সেই ভেলোসিটিটাকে তোমার বলা হচ্ছে কি এসকেপ ভেলোসিটি, ঠিক আছে। তাহলে এই যে এসকেপ ভেলোসিটির কনসেপ্ট, এটা যে শুধুমাত্র পৃথিবীর ক্ষেত্রে প্রযোজ্য তা না, প্রত্যেকটা গ্রহ তার ক্ষেত্রে বা উপগ্রহ তার ক্ষেত্রেই কিন্তু এই এসকেপ ভেলোসিটিটার কনসেপ্ট কি বেশি, ঠিক আছে। তাহলে এইবার আমরা দেখব যে ওই এসকেপ ভেলোসিটি তার ইকুয়েশনটাকে, অর্থাৎ কত ভেলোসিটিতে কোনো একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে সেটা আর পৃথিবীতে ফিরে আসবে না, এবং বিভিন্ন গ্রহের ক্ষেত্রে সেই ভ্যালুগুলো কত হবে সেটা আমরা দেখব। তাহলে দেখো যে এটা এরকম একটা পৃথিবী, তুমি ধরে নাও পৃথিবীর যে মাস সেটা হচ্ছে কত, ক্যাপিটাল এম, আর পৃথিবীর যে সেন্টার, সেই সেন্টার থেকে তুমি ধরে নাও এক্স দূরত্বে একটা স্মল এম ভরের কি বস্তু আছে। তাহলে এই স্মল এম ভরের বস্তুটাকে পৃথিবী কি করবে, টানবে। তাহলে দেখো স্মল এম ভরের বস্তুর উপর পৃথিবীর মহাকর্ষ বল, এটা কত আসবে, দেখো জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই কত এক্স স্কোয়ার। তাহলে এতটা পরিমাণে কি ওই মহাকর্ষ বল দিয়ে পৃথিবী ওই বস্তুটাকে কি টেনে রেখেছে। এইবার
এই এম ভরের বস্তুটাকে যদি আমরা ক্ষুদ্র একটা দূরত্ব সরণ ঘটাই, অর্থাৎ পৃথিবী যে টানছে সেই আকর্ষণ বলের বিরুদ্ধে যদি আমরা ডিএক্স পরিমাণে সরণ ঘটাই তাহলে কৃতকার্য কত হবে? তাহলে দেখো ডিএক্স পরিমাণ সরণ ঘটাতে কৃতকার্য, এটা সমান আমরা ধরে নিচ্ছি কত? ডিডব্লিউ। তাহলে এটা সমান কী হবে? দেখো ক্রিয়াশীল মহাকর্ষ বল জি ইন্টু এম বা এক্স স্কোয়ার ইন্টু কত? ডিএক্স। ভালো করে দেখো, তাহলে এই যে ছোট্ট একটা অংশ বা ক্ষুদ্র একটা পরিমাণ সরণ ডিএক্স ঘটাতে যে কৃতকার্য, সেই কৃতকার্য কোনটা? এইটা। এবার যদি আমরা বস্তুটাকে পৃথিবীর পৃষ্ঠ থেকে অসীম দূরত্বে পাঠাতে চাই তাহলে তখন আমাকে মোট কত কৃতকার্য করতে হবে? দেখো এসকেপ ভেলোসিটি মানে কি? পৃথিবীর পৃষ্ঠ থেকে তোমার অসীম দূরত্বে পাঠাচ্ছি আমরা, তাহলে যে কৃতকার্যটা করতে হবে সেই কৃতকার্যটাই হবে তোমার। এবার ওই কৃতকার্যটা করতে গেলে কি একটা ভেলোসিটি নিয়ে পাঠাতে হবে, সেই ভেলোসিটিটাই হচ্ছে কি তোমার এসকেপ ভেলোসিটি। তাহলে দেখো পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমরা অসীম দূরত্বে পাঠাই তাহলে দেখো পৃথিবীর পৃষ্ঠ থেকে অসীম দূরত্বে পাঠাতে কৃতকার্য। দেখো পৃথিবীর পৃষ্ঠ থেকে অসীম দূরত্বে পাঠাতে কৃতকার্য মানে হচ্ছে এই পৃথিবীর পৃষ্ঠ থেকে দেখো অনেকগুলা যদি আমরা ডিএক্সের করি তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে অসীম পর্যন্ত এরকম ছোট অনেকগুলা কি ডিএক্স পাওয়া যাবে, আর সেই ডিএক্সের জন্য এরকম কি ডিডব্লিউ কৃতকার্য পাওয়া যাবে। তাহলে ওই প্রত্যেকটা ডিডব্লিউ কৃতকার্য যদি আমরা যোগ করি তাহলে দেখো তখন কি পাওয়া যাবে? এই পৃষ্ঠ থেকে অসীম দূরত্বে যেতে মোট যে কৃতকার্য সেটা কি আমরা পাবো। তাহলে এই দূরত্ব পাঠাতে কৃতকার্য সেটা যদি ধরো ডাব্লিউ হয় তাহলে ডাব্লিউ ইকুয়ালটি কী হবে? ইন্টিগ্রেশন দেখো আর টু ইনফিনিটি, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ। তাহলে পৃথিবীর পৃষ্ঠ মানে পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব কত? তার ব্যাসার্ধের সঙ্গে সমান, যেখানে আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এখানে এটা লিখছি যে আর সমান কি? পৃথিবীর ব্যাসার্ধ। ক্লিয়ার? তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ আর টু ইনফিনিটি, এখানে কী হবে? জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই এক্স স্কোয়ার ইন্টু কত? ডিএক্স। তাহলে দেখো জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম এটা থাকলো, দিয়ে কী হবে? ডিএক্স বাই এক্স স্কোয়ার। ডিএক্স বাই এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন আমরা জানি কত হয়? -1/x, আর লিমিটটা হচ্ছে আর টু কত? ইনফিনিটি। তাহলে এবার লিমিটটা বসাও। লিমিট বসানোর নিয়ম আমরা কি জানি? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে দেখো জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম, তাহলে -1/∞, মাইনাস দিয়ে লোয়ার লিমিট, আর এখানে মাইনাস মানে প্লাস হয়ে গেলো, প্লাস কত? 1/r। তাহলে এটা সমান কত? জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই কত? আর। তাহলে দেখো এখানে বস্তুটাকে পৃথিবীর পৃষ্ঠ থেকে অসীম দূরত্বে নিয়ে যেতে যে কৃতকার্যটা আমাদের করতে হচ্ছে সেটা কত? এই জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই কত? আর। ঠিক আছে? তাহলে এই যে কৃতকার্য, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা অসীম দূরত্বে নিয়ে যাচ্ছি, তাহলে এই কৃতকার্যটা আমরা কিভাবে করব? বস্তুটার একটা ভেলোসিটি দিয়ে, তাই তো? বস্তুটাকে আমরা যদি ছুড়ে দিই তাহলে ওই বস্তুটার যে ভেলোসিটির জন্য যে কার্যটা, সেই কার্যটাই কিন্তু হবে। অর্থাৎ এখানে ভেলোসিটির জন্য আমরা কি জানি? বস্তুটার একটা কি গতিশক্তি থাকবে। তাহলে সেই গতিশক্তিটা যদি কৃতকার্যের সঙ্গে সমান হয় তবেই কী হবে? দেখো বস্তুটা অসীম দূরত্বে চলে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো ওইখানে বস্তুটাকে যে ভেলোসিটি দিয়ে ছুড়ে দেওয়া হচ্ছে, বা এখানে তুমি ধরে নাও যে ধরি বস্তুটির মুক্তিবেগ এটা সমান কত? ভিই। তাহলে মুক্তিবেগ যদি ভি হয় তাহলে বস্তুর গতিশক্তি কত হবে? বস্তুর গতিশক্তি এটা সমান দেখো আসবে 12m
ইন্টু ভি স্কোয়ার। এবার দেখো এই যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তিটা যদি এই কার্যের সঙ্গে কি হয়, সমান হয়, তবে বস্তুটা কী হবে, অসীম দূরত্বে চলে যাবে, মানে সে পৃথিবীতে আর কখনো ফিরে আসবে না, বা বস্তুটার উপরে পৃথিবীর মহাকর্ষ বল কী হবে, শূন্য হবে। ঠিক আছে, তাহলে এই কৃতকার্যটা সে গতিশক্তির সাহায্যে করবে। এবার দেখো শর্তানুসারে দেখো এই হাফ এম ইন্টু ভি স্কোয়ার এটা সমান কত আসবে, জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই কত আর। তাহলে দেখো এখান থেকে স্মল এম কেটে গেল, তাহলে দেখো এখান থেকে ভিই স্কোয়ার এটা সমান কত আসছে, 2gm বাই কত ক্যাপিটাল আর, বা এখান থেকে দেখো তোমার ভিই এটা ইকুয়াল টু √2 ইন্টু, এবার দেখো আমরা জানি যে জি সমান কত হয়, gm বাই আর স্কোয়ার, এখান থেকে দেখো gm সমান কত আসবে, জি আর স্কোয়ার লিখতে পারি। তাহলে যদি আমরা gm এর জায়গায় জি আর স্কোয়ার লিখে তাহলে কী আসবে, দেখো 2g আর স্কোয়ার বাই কত ক্যাপিটাল আর, এটা সমান তাহলে কত আসছে, √2gr। তাহলে দেখো এখানে এসকে ভেলোসিটি যেটা আমরা পাচ্ছি ভিই এটার সমান √2gr। তাহলে এটাই হচ্ছে তোমার এসকে ভেলোসিটির ইকুয়েশান। তাহলে এই ইকুয়েশানটা ভালো করে মাথায় রাখবে, এটা প্রমাণ আসে এবং এই ইকুয়েশানটা থেকে অনেক ম্যাথামেটিক্যাল প্রবলেম আসবে, ওই জন্যে ইকুয়েশানটা মুখস্থ রাখা খুবই দরকার। ঠিক আছে, তাহলে দেখো এখানে থেকে এই ইকুয়েশান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে কোনো গ্রহের পৃষ্ঠ থেকে যে মুক্তিবেগ, সে মুক্তিবেগের মানটা বস্তুটার ভরের উপরে নির্ভরশীল না। অর্থাৎ দেখো বস্তুর ভর স্মল এম সেটা কি এখানে আছে, নেই, অর্থাৎ মুক্তিবেগের মান বস্তুর ভরের উপরে কি নির্ভরশীল না। অর্থাৎ ছোট বস্তু এবং বড় বস্তু যে কোনো বস্তুই হোক না কেন, তাকে যদি √2gr এই ভেলোসিটি নিয়ে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়, তাহলে বস্তুটা তখন কী হয়ে যাবে, অসীম দূরত্বে চলে যাবে। কিসের উপর ডিপেন্ড করছে, যে গ্রহ থেকে আমরা বস্তুটাকে ছুটছি সেই গ্রহের অভিকর্ষ ত্বরণ এবং সেই গ্রহের ব্যাসার্ধের উপরে কি নির্ভর করবে, এই এসকেপ ভেলোসিটির মানটা। এবার দেখো এখানে যদি পৃথিবীর ক্ষেত্রে হয়, পৃথিবীর ক্ষেত্রে আমরা জি এবং আর এর ভ্যালু জানি, তাহলে দেখো পৃথিবীর ক্ষেত্রে দেখো ভিই এটা সমান কত আসবে, √2 ইন্টু 9.8 ইন্টু 6400 ইন্টু কত 1000। তাহলে এখানে যদি তুমি জি এর ভ্যালুটা ক্যালকুলেটারে বসাও, তাহলে এটা তোমার আসবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ভালো করে দেখো, তাহলে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কি তোমার এসকেপ ভেলোসিটি। অর্থাৎ এই বেগে যদি কোনো একটা বস্তুকে তুমি উপরের দিকে ছুড়ে দাও পৃথিবী পৃষ্ঠ থেকে, তাহলে সেই বস্তুটা কি আর কখনোই পৃথিবীতে ফিরে আসবে না, সেটা কি মহাকাশে বিলীন হয়ে যাবে। অর্থাৎ যে কোনো একটা ছোট্ট ঢিলকে যদি তুমি এই ভেলোসিটি নিয়ে উপরের দিকে ছুড়ে দাও, তাহলে সেই ঢিলটা আর কখনোই কি নিচের দিকে নেমে আসবে না। যদিও দেখো এই ভেলোসিটিটা অনেক বেশি, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, মানে কি 1 সেকেন্ডে 11 কিলোমিটার যেতে হবে। এই ভেলোসিটিটা দেওয়াও কি খুব দেখো একটা কঠিন ব্যাপার, কিন্তু যদি আমরা এই ভেলোসিটি কোনো একটা বস্তুকে দিতে পারি, তাহলে সেই বস্তুটা কিন্তু কি হবে, পৃথিবীর যে মহাকর্ষ ক্ষেত্র তার বাইরে চলে যাবে, অর্থাৎ কখনোই সে আর পৃথিবীতে ফিরে আসবে না। ঠিক আছে, এবং দেখো এই যে ইকুয়েশান, এটা শুধুমাত্র তোমার পৃথিবীর ক্ষেত্রে না, তোমার সব গ্রহ এবং উপগ্রহের ক্ষেত্রেও কি প্রযোজ্য, এবং এটা চাঁদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে চাঁদের ক্ষেত্রেও মুক্তিবেগের মানটা কত হয় সেটা বার করবো আমরা। দেখো তাহলে তুমি ধরে নাও চাঁদের ক্ষেত্রে যে মুক্তিবেগ সেটা ভিই ড্যাশ, তাহলে এটা সমান কী হবে, √2 ইন্টু জি ড্যাশ ইন্টু কত আর ড্যাশ। ঠিক আছে, এবার দেখো আমরা জানি যে চাঁদের অভিকর্ষ ত্বরণের মানটা কি, পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণের মান তার 1/6 গুণ, তার মানে কত হবে g/6, এবং চাঁদের যে ব্যাসার্ধ সেটা পৃথিবীর যে ব্যাসার্ধ তার 1/4 অংশ।
ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এটা সমান কি আসবে, √2GR বাই দেখো 4 × কত 24, মানে দেখো √, এখানে এটা আসবে তোমার যে VE বাই কত √24। তাহলে এটা হচ্ছে তোমার চাঁদে মুক্তিবেগের মান, এবং এইটার মান তোমার আসে মোটামুটি 2.4, এর ভ্যালুটা তোমার আসে 2.4 কিলোমিটার/সেকেন্ড। দেখো তাহলে পৃথিবীর যে পৃষ্ঠ সেখানে তোমার এসকেপ ভেলোসিটি সেটা কত 11.2, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে যদি তোমাকে 11.2 কিলোমিটার/সেকেন্ডে উপরের দিকে ছুড়ে দেওয়া হয় তাহলে তুমি গন, মানে পৃথিবীতে আর কখনোই ফিরে আসবে না। কিন্তু চাঁদে দেখো সেই ভেলোসিটিটা কত, অর্থাৎ চাঁদে থেকে যদি তোমাকে সে চাঁদের মহাকর্ষ ক্ষেত্রের বাইরে পাঠাতে হয় তাহলে সেখানে ওই 2.4 কিলোমিটার/সেকেন্ড এই ভেলোসিটিতে ছুড়ে দিলে কি সেটা মহাকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যাবে। ঠিক আছে, এবং এই যে এসকেপ ভেলোসিটির যে মান, সে মান থেকে অনেক কিছুর কি ব্যাখ্যা করা যায়। কি কি ব্যাখ্যা করা যায়, যে দেখো পৃথিবীর যে বায়ুমণ্ডল সেখানে হালকা গ্যাসগুলোর কি কোনো অস্তিত্ব নেই। তাহলে কেন অস্তিত্ব নেই সেটা তোমার এই এসকেপ ভেলোসিটির যে কনসেপ্ট, সে কনসেপ্ট থেকে কি করা যায়, ব্যাখ্যা করা যায়। কীরকম, দেখো পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন পৃথিবীর যে অ্যাভারেজ টেম্পারেচার সেটাকে অনেক বেশি ছিল, প্রায় কোটি কোটি ডিগ্রি সেলসিয়াস, মানে সূর্যের যেরকম টেম্পারেচার ছিল সেরকম টেম্পারেচারেই ছিল। দিয়ে আস্তে 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 ঠান্ডা হয়ে এই যে পরিস্থিতি সেখানে উপস্থিত হয়েছে, তাই তো। এবার দেখো ক্লাস 10-এ তোমরা এটা হয়তো পড়েছো যে গ্যাসের আচরণ চ্যাপ্টারতে যে কোনো একটা গ্যাসের অণুর যে গতিবেগ, সে গতিবেগ এটা হয় যে C = √3RT বাই কত M। তাহলে এখানে দেখো 3R মানে R এবং M যদি কোনো একটা গ্যাসের ক্ষেত্রে ধ্রুবক হয় তাহলে তখন দেখো আমরা C প্রপোর্শনাল টু কী লিখতে পারি, √M। এটাকে তোমার বলা হয় RMS ভেলোসিটি বা রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এটা তোমাদের 11-এও আছে, পরে করাবো। তাহলে জাস্ট এটা এখান থেকে মনে রাখো যে কোনো একটা গ্যাসের যে ভেলোসিটি মানে RMS বেগ বা রুট মিন স্কোয়ার ভেলোসিটি, সেইটা ওই গ্যাসটার যে টেম্পারেচার তার উপরে কি ডিপেন্ডেন্ট। এবার পৃথিবী যখন ধরো সৃষ্টি হয়েছিল তখন তার অ্যাভারেজ টেম্পারেচারটা কি অনেক বেশি ছিল, এবং এখানে দেখো আর একটাও ডিপেন্ড করছে বিষয়ের উপরে, যে C প্রপোর্শনাল টু 1/√M। অর্থাৎ দেখো যে গ্যাসের আণবিক ভর যত কম সেই গ্যাসের RMS ভেলোসিটি কি তত বেশি হবে। তাহলে দেখো যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন প্রচুর গরম ছিল, এবং সেখানে দেখো যে হালকা যে গ্যাসগুলো অর্থাৎ যাদের আণবিক ভর কম, সেই ভারী গ্যাসগুলোর তুলনায় তার যে ভেলোসিটি সেটা কি অনেক বেশি হবে। তাহলে সেই মুহূর্তে হালকা গ্যাসগুলার যে তোমার বেগ, সেই বেগটা প্রায় তোমার এই মুক্তিবেগ অর্থাৎ 11.2 কিলোমিটার/সেকেন্ড এর সমান হয়ে গেছিলো। ঠিক আছে, তাহলে যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল তখন ওই হালকা গ্যাসগুলোর যে গতিবেগ প্রায় তোমার কি মুক্তিবেগের কাছাকাছি ছিল। তাহলে মুক্তিবেগের কাছাকাছি হওয়ার জন্যে সেটা কি হয়েছে, পৃথিবীর যে বায়ুমণ্ডল সে বায়ুমণ্ডল থেকে কি উপরের দিকে উঠে চলে গেছে, আর কখনোই কি নিচে নেমে আসেনি। কিন্তু দেখো ভারী গ্যাসগুলো কি এখনও আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, এইগুলা কিন্তু এখনও আছে। কিন্তু হালকা গ্যাস বলতে হিলিয়াম, তারপরে হাইড্রোজেন, নিয়ন, এইগুলা নেই বললেই চলে। ঠিক আছে, কারণ যখন এগুলো ছিল তখন তার ভেলোসিটি কি এই মুক্তিবেগের কাছাকাছি হওয়ার জন্যে সেটা উপরে উঠে গেছে। তাহলে দেখো পৃথিবীর বায়ুমণ্ডলে তোমার হালকা গ্যাসগুলো নেই কিন্তু ভারী গ্যাসগুলো আছে। কিন্তু চাঁদের যে বায়ুমণ্ডল সেখানে দেখো মানে চাঁদে কোনো বায়ুমণ্ডলই নেই, অর্থাৎ সেখানে হালকা গ্যাসগুলোও নেই, ভারী গ্যাসগুলোও নেই। কেন নেই, কারণ দেখো চাঁদের মুক্তিবেগের মান সেটা কত 2.4। তাহলে এই 2.4টা কি হালকা গ্যাসের ক্ষেত্রেও হয়ে গেছিলো ওই ভেলোসিটিটা, এবং ভারী গ্যাসের ক্ষেত্রেও ওই ভেলোসিটিটা তোমার গ্যাসের অণুগুলার যে ভেলোসিটি সেটা 2.4 কিলোমিটার/সেকেন্ডের থেকে বেশি। ওই জন্যে চাঁদের ক্ষেত্রে তোমার হালকা গ্যাসগুলোও চাঁদের যে বায়ুমণ্ডল সেখানে থেকে চলে গেছে, আবার হালকা গ্যাসগুলো তো গিয়েছে। ওই জন্য দেখবে চাঁদে কোনো কি বায়ুমণ্ডল নেই।
তাহলে চাঁদে কেন কোনো বায়ুমণ্ডল নেই, তার ব্যাখ্যা এইটা যে চাঁদের ক্ষেত্রে তোমার মুক্তিবেগের মানটা কি অনেক কম। তাহলে মুক্তিবেগের মানটা অনেক কম হওয়ার জন্য ওখানে তোমার হালকা গ্যাস এবং ভারী গ্যাস প্রত্যেকটাই গ্যাস মুক্তিবেগের থেকে বেশি গতিবেগ নিয়ে চাঁদের যে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল, মানে বায়ুমণ্ডলই নেই, মানে ও চাঁদের যে পৃষ্ঠ, সে পৃষ্ঠ থেকে কী হয়ে গেছে, মহাকাশে বিলীন হয়ে গেছে, ওখানে আর কোনো এক্সিস্টেন্স নেই। ওই জন্য দেখবে চাঁদের যে আকাশ, সে আকাশটা কীরকম দেখায়, কালো দেখায়। কেন কালো দেখায়? কারণ কোনো বায়ুমণ্ডল নেই। তাহলে আমাদের যেমন এখানে একটা রিফ্লেকশান হয় দিয়ে সূর্য থেকে যে আলোগুলো আসে 7টা বর্ণের মধ্যে, তোমার বেগুনি এবং নীল বর্ণের আলোটা কী হয়, বিক্ষিপ্ত হয়। কিন্তু চাঁদে যেহেতু কোনো বায়ুমণ্ডল নেই, ওই জন্য ওখানে আলোর কি কোনো রকম বিক্ষেপণ ঘটে না। আর বিক্ষেপণ না ঘটলে কোনো আলো ওখানে কি উপরের দিকে যাচ্ছে না। ওই জন্য চাঁদের যে তোমার বায়ুমণ্ডল, সেটা কীরকম টাইপের হয়, কালো হয়। ঠিক আছে? তো এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট। দেখো, আমরা জানি যে পৃথিবীর কি একটা উপগ্রহ আছে, সেটা হচ্ছে কি চাঁদ। দেখো, উপগ্রহ মানে, উপগ্রহ কাকে বলে? উপগ্রহ হচ্ছে তোমার যেটা গ্রহের চারিদিকে কি আবর্তন করে। আর পৃথিবীর একটা উপগ্রহ, সেটা হচ্ছে কি তোমার চাঁদ। এবার চাঁদটা কি করে? পৃথিবীর চারিদিকে একটা নির্দিষ্ট গতিবেগ নিয়ে একটা নির্দিষ্ট সময়ে পৃথিবীকে কি আবর্তন করে। এবার কৃত্রিম উপগ্রহটা হচ্ছে যে যদি কোনো একটা ওই উপগ্রহ সেটা কৃত্রিমভাবে তৈরি করা হয়, কৃত্রিমভাবে তৈরি করে সেটাকে যদি কোনো একটা গ্রহের চারিদিকে একটা নির্দিষ্ট ভেলোসিটি এবং নির্দিষ্ট সময়ে আবর্তন করানো যায়, তাহলে তখন সেটাকে বলা হচ্ছে কি আর্টিফিশিয়াল স্যাটেলাইট। এবং এটা সম্ভব হয়েছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট তৈরি করা মোটামুটি 1957 সালে স্পুটনিক 1 বলে একটা তোমার আর্টিফিশিয়াল স্যাটেলাইট ফার্স্ট তৈরি করা হয়েছিল। এবং যে পৃথিবী বা যে কোনো একটা গ্রহের যদি আমরা কৃত্রিম উপগ্রহে তোমার কৃত্রিম গ্রহের উপগ্রহ তৈরি করতে চাই, তাহলে সেখানে কি করতে হবে, তোমার সেই গ্রহের চারিদিকে একটা নির্দিষ্ট ভেলোসিটি এবং নির্দিষ্ট সময়ে যেন আবর্তন করতে পারে সেরকমকে একটা ব্যবস্থা করতে হবে। তাহলে কৃত্রিম উপগ্রহ কাকে বলে, এটা ভালো করে মাথায় রাখবে যে সমস্ত উপগ্রহগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয় এবং কোনো একটা গ্রহের চারিদিকে স্থাপন করে তাকে নির্দিষ্ট একটা কি ভেলোসিটি এবং নির্দিষ্ট একটা টাইমে কি আবর্তন করানো হয়, তাহলে সেই ধরনের একে বলা হচ্ছে কি কৃত্রিম উপগ্রহ। এবার এখানে আমরা দেখব যে কৃত্রিম উপগ্রহের তোমার পর্যায়কাল, মানে এক পাক ঘুরতে কত সময় লাগে, এবং একটা কৃত্রিম উপগ্রহের যে তোমার গতিবেগ, অর্থাৎ সে যখন কোনো একটা গ্রহকে আবর্তন করছে তাহলে তাকে কতটা বেগে আবর্তন করতে হবে। তাহলে দেখো, তুমি ধরে নাও এটা হচ্ছে পৃথিবী বা যে কোনো একটা গ্রহ, আর একটু বড় করে আঁকছি দেখো। তাহলে এটা হচ্ছে পৃথিবী, আর পৃথিবীর যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ কত আর কোনো একটা কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর যে পৃষ্ঠ, সেখান থেকে এই উচ্চতায় কী করা হয়েছে, স্থাপন করা হয়েছে। তাহলে এইখানে এই কৃত্রিম উপগ্রহের যে ভর, সেই ভরটা হচ্ছে কত, এম। ঠিক আছে? তাহলে এই কৃত্রিম উপগ্রহটা একটা নির্দিষ্ট গতিবেগ নিয়ে তোমার এই গ্রহটাকে কী করবে, আবর্তন করবে। তাহলে দেখো, এখানে ওই এম ভরের বস্তু, এম ভরের কৃত্রিম উপগ্রহ ও গ্রহের মধ্য মহাকর্ষ বল, এই মহাকর্ষ বলটা তোমার কত আসবে, দেখো জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই দেখো আর প্লাস কত এইচ, তার কি স্কোয়ার। ঠিক আছে? এটা হবে। আর দেখো, যেহেতু এবার তুমি ধরে নাও এই যে গ্রহটা যে ভেলোসিটি নিয়ে ঘুরছে, সে ভেলোসিটিটা হচ্ছে কত, ভি। তাহলে যে কোনো একটা বস্তু যদি একটা নির্দিষ্ট গতিবেগ নিয়ে বৃত্তাকার পথে ঘোরে, তাহলে আমরা জানি সে ঘোরার জন্য কি একটা অপকেন্দ্র বল লাগে। তাহলে এবার এখানে দেখো, অপকেন্দ্র বল সমান কী হবে, অপকেন্দ্র বল এটা সমান হবে তোমার এম ভি স্কোয়ার বাই কত, ক্যাপিটাল আর প্লাস কত এইচ।
তাই তো। এবার এই গ্রহটাকে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরতে হলে অবশ্যই এই অপকেন্দ্র বলটা আর এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলটা কী হতে হবে, সমান হতে হবে। তাহলে এইবার দেখো এখান থেকে আমরা এটা লিখতে পারি শর্তানুসারে কি লেখা যাবে, দেখো এম ভি স্কোয়ার বাই আর প্লাস এইচ, এটা সমান দেখো আসবে জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই কত আর প্লাস এইচ তার স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো ভি স্কোয়ার সমান কি এম এম কেটে দাও, একটা আর প্লাস এইচ কেটে গেল, তাহলে জি এম বাই কত হবে আর প্লাস এইচ এইটা। তাহলে এখান থেকে দেখো ভি সমান কী হবে রুট ওভার অফ জি এম বাই আর প্লাস এইচ। ক্লিয়ার হলো? তাহলে এই যে ইকুয়েশান, সেই ইকুয়েশানটা ভালো করে মাথায় রাখতে হবে। এবার দেখো আবার আমরা জানি জি এম সমান কত হয় জি আর স্কোয়ার, তাহলে এখান থেকে দেখো এটা লিখতে পারি জি আর স্কোয়ার বাই দেখো কত আর প্লাস এইচ, বা এখান থেকে দেখো তোমার যদি এ করি আমরা এখানে এটা বসিয়ে দিলাম, তাহলে এখানে আরটা যদি তুমি কমন নাও তাহলে রুট ওভার অফ কত হবে জি বাই আর প্লাস কত এইচ। তাহলে এই যে ইকুয়েশান আমরা পাচ্ছি সেই ইকুয়েশানটাকে অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে। বোঝা গেল তো? দেখো এখানে আর স্কোয়ার আছে, সে আর স্কোয়ারটাকে বাইরে বার করে নিলাম, তাহলে আর হয়ে গেল, তাহলে আর ইন্টু রুট ওভার অফ জি বাই আর প্লাস কত এইচ। তাহলে এইটা এবার এখানে এটা কীরকম লেখো যে আর ইন্টু রুট ওভার অফ জি বাই কত স্মল আর, যেখানে তোমার এই ক্যাপিটাল আর প্লাস এইচ এটাকে কি আমরা স্মল আর ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এটা কি পেলাম আমরা, তোমার ওই যে কৃত্রিম উপগ্রহটা তার গতিবেগ। এবার আমরা বার করব কৃত্রিম উপগ্রহটার কি টাইম পিরিয়ড বা পর্যায়কাল। দেখো আমরা জানি পর্যায়কাল টি এটার সমান কি হয় 2 পাই আর বাই ভি, মানে 2 পাই আর প্লাস এইচ। কারণ দেখো এই আর প্লাস এইচ ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে কৃত্রিম উপগ্রহটা, তাহলে এক পাক যদি ঘোরে তাহলে তার যে গতিবেগ এটা অতিক্রান্ত দূরত্ব সেটা কত আসবে 2 পাই ইন্টু আর প্লাস এইচ। তাহলে এটা দেখো 2 পাই ইন্টু আর প্লাস এইচ, বা আর প্লাস এইচটাকে যদি আমরা স্মল আর ধরে নিই, আর ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু দেখো তোমার ওইটা আমরা পেয়েছি। তাহলে এইবার তুমি ভি এর ভ্যালুটা বসিয়ে দাও, সেটা কত আছে তোমার আর ইন্টু রুট ওভার অফ কত জি বাই আর, বা এটা দেখো 2 পাই ইন্টু 1 বাই আর ইন্টু রুট ওভার অফ আর বাই জি ইন্টু এখানে কত স্মল আর। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার ওর ইকুয়েশন। বা এটাকে যদি আরেকটু আমরা সাজিয়ে লিখি তাহলে দেখো কি আসবে 2 পাই ইন্টু 1 বাই আর, এটাকে যদি আমরা ভিতরে ঢুকিয়ে দিই তাহলে কী হবে রুট ওভার অফ ভিতরে গেলে আর স্কোয়ার আর এখানে একটা আর, তাহলে আর কিউব বাই কত জি। তাহলে এই যে দুটো ইকুয়েশান অর্থাৎ কৃত্রিম উপগ্রহে তোমার পর্যায়কাল এবং কৃত্রিম উপগ্রহের যে ভেলোসিটি, এই দুটো ইকুয়েশান অবশ্যই ভালো করে মাথায় রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। এবার যেটা আমরা দেখব যে এখানে এই যে আমরা দেখো কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে টাইম পিরিয়ডটা পেলাম, সেটাকে যদি আমরা আরেকটু সাজিয়ে লিখি তাহলে দেখো টি এটার সমান হচ্ছে 2 পাই ইন্টু 1 বাই আর ইন্টু রুট ওভার অফ দেখো আর প্লাস এইচ তার কি কিউব বাই কত জি, এটা লেখা যাবে। এইবার এখান থেকে এই যে ভিতরে, সে ভিতরে থেকে তুমি আরটা কমন নিয়ে নাও, তাহলে দেখো 1 বাই আর, এখান থেকে যদি আরটা কমন নাও তাহলে এটা দেখো হবে আর কিউব ইন্টু 1 প্লাস এইচ বাই আর তার কি কিউব বাই এখানে দেখো কি হয়ে গেল জি, এটা লেখা যাবে। তাহলে এই আর কিউবটাকে যদি তুমি বাইরে বার করে নিয়ে আসো বা আর স্কোয়ারটাকে বাইরে বার করে নাও, দেখো এখানে তোমার এই আর কিউব সেটা মানে কি আর স্কোয়ার ইন্টু কত আর, তাহলে সেই ওইটার মধ্যে তুমি আরটাকে কি বাইরে বার করে নাও, তাহলে এখানে আরটা যদি বাইরে বেরোয় তাহলে দেখো 2 পাই ইন্টু আর বাই আর ইন্টু রুট ওভার অফ তোমার এইটা হয়ে যাবে আর ইন্টু 1 প্লাস এইচ বাই আর তার কিউব বাই কত জি। তাহলে দেখো এখানে আর আর কেটে গেল, তাহলে এখানে টাইম পিরিয়ড যেটা আসবে সেটা কি টি সমান 2 পাই ইন্টু রুট ওভার অফ আর ইন্টু 1 প্লাস এইচ বাই আর তার কিউব বাই কত জি। তাহলে এই কোয়েশনটা ভালো করে মাথায় রাখবে। এটা
কেন করছি সেটা বলছি। এবার ধরো যদি তোমার এরকম বলে যে কোনো একটা কৃত্রিম উপগ্রহ যদি ধরো পৃথিবীর কাছাকাছি থাকে, তাহলে পৃথিবীর কাছাকাছি যদি কোনো কৃত্রিম উপগ্রহ বলে, তাহলে তখন এই ইকুয়েশনটা কি কাজে লাগবে। দেখো এরপরে যেটা আমরা দেখব যে কোনো একটা উপগ্রহ যদি পৃথিবীর কি খুব নিকটতম থাকে, তাহলে দেখো পৃথিবীর নিকটতম উপগ্রহের ক্ষেত্রে দেখো এখানে পৃথিবীর যদি খুব কাছাকাছি হয়, তাহলে তখন দেখো এইচ ভেরি ভেরি লেস দেন কত হবে, আর হবে। তাহলে এইচ ভেরি ভেরি লেস দেন যদি আর হয়, তাহলে দেখো আর প্লাস এইচ এটা নিয়ারলি ইকুয়াল টু, তখন আমরা কি লিখতে পারি, আর লিখতে পারি। আর যদি এটা লিখে দেয় তখন দেখো ভি এর ভ্যালু কত আসবে, তাহলে তখন দেখো এই যে ভি, সেই ভি সমান কত আসবে, আর ইন্টু রুট ওভার অফ কী আছে জি বাই, এখানে দেখো স্মল আর মানে ক্যাপিটাল আর প্লাস কত, এখানে দেখো যেটা আসছে ক্যাপিটাল আর প্লাস এইচ, তাহলে এটাকে লেখা যাবে আর ইন্টু রুট ওভার অফ জি বাই কত আর। তাহলে এটা দেখো আলটিমেট কি আসবে, ভিতরে এটা যদি নিয়ে যাও তাহলে আর স্কোয়ার হয়ে গেল, তাহলে দেখো রুট ওভার অফ কত হয়ে গেল জি আর। তাহলে এইটাই হচ্ছে তোমার পৃথিবীর যদি কোনো কাছাকাছি উপগ্রহ হয়, তাহলে তার ক্ষেত্রে যে গতিবেগ, সেই গতিবেগটা কি আসবে, রুট ওভার অফ জি আর। এবং তোমার যদি পৃথিবীর কাছাকাছি কোনো একটা কৃত্রিম উপগ্রহ থাকে, তাহলে দেখো এটা আমরা ধরে নিচ্ছি যে এইচের ভ্যালুটা তোমার আর এর তুলনায় কি অনেক কম, তাহলে তখন এখানে এই আর প্লাস এইচ এটা কি প্রায় আর এর সঙ্গে সমান, যেহেতু এইচটা আর এর তুলনায় কি অনেক ছোট, তাহলে আর এর সঙ্গে এইচটা কি যোগ করাও যায় না করাও যায়। কিন্তু তোমাদের এটা মনে হতেই পারে যে এখানে এইচের ভ্যালুটা যদি জিরো হয়ে যায়, বা আমরা যেহেতু ছোট ধরছি, তাহলে কৃত্রিম উপগ্রহটাতে পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত হয়ে যাচ্ছে, কিন্তু পৃষ্ঠে না, মানে একটা নির্দিষ্ট উচ্চতায়, সেই উচ্চতাটা যদি তোমার পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় কি অনেক কম হয়, তাহলে তখন ক্যালকুলেশনে অতটা হয় না। তাহলে এইটা হলো তোমার কি ভেলোসিটি আর টাইম পিরিয়ড টি কত আসবে, টি ইকাল টু দেখো 2 পাই ইন্টু রুট ওভার অফ আর, এ দেখো এখানে এইচ বাই আর আছে, তাহলে এইচটা আর এর তুলনায় অনেক ছোট, তাহলে এইচ বাই আর সেই ভ্যালুটা কী হবে, একেবারে জিরো ধরতে পারো তুমি, খুবই ছোট, তাহলে এটাকে করে দাও, তাহলে আলটিমেট কী আসবে দেখো আর বাই জি। তাহলে এইটাই হচ্ছে তোমার যে পৃথিবীর যে কৃত্রিম উপগ্রহ, পৃথিবীর কাছাকাছি কোনো কৃত্রিম উপগ্রহ যদি থাকে, তাহলে তার ক্ষেত্রে এটা হবে কি টাইম পিরিয়ড। ক্লিয়ার? এবং এর যে ভ্যালু, সেই ভ্যালুটাও দেখো তুমি কি ক্যালকুলেশন করতে পারো এখানে। তাহলে এটা দেখো রুট ওভার অফ জি ইন্টু জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু হচ্ছে 9.8, আর এটা দেখো 6400 ইন্টু 1000 যদি তুমি বসাও, তাহলে ওখানে তোমার যে তোমার ভেলোসিটিটা আসবে, সেই ভেলোসিটিটা এটা হবে 7.9 এত কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এইটাই হচ্ছে কোনো কৃত্রিম উপগ্রহ তার ভেলোসিটি। টাইম পিরিয়ডটাও তুমি এখান থেকে বার করতে পারো, 2 পাই ইন্টু রুট ওভার অফ দেখো 6400 ইন্টু কত 1000 বাই দেখো 9.8, এই ভ্যালুটা যদি বার করো টাইম পিরিয়ডটা, তাহলে সেটা তোমার আসবে 5078 এত সেকেন্ড, বা 1 ঘন্টা 24 মিনিট, 1 ঘন্টা 24 মিনিট 38 সেকেন্ড। এইটা হবে তোমার ওই যে টাইম পিরিয়ড। অর্থাৎ কোনো একটা কৃত্রিম উপগ্রহ যদি পৃথিবীর কাছাকাছি থাকে, তাহলে সেই কৃত্রিম উপগ্রহটার বেগ কত হবে 7.9 কিলোমিটার পার সেকেন্ড, এবং ও পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে যে সময়টা নেবে সেটা হচ্ছে কত 1 ঘন্টা 24 মিনিট 38 সেকেন্ড। বোঝা গেল? তাহলে এই যে ভ্যালু দুটো, সেই ভ্যালু দুটো ভালো করে মাথায় রাখবে। তাহলে কৃত্রিম উপগ্রহ কাকে বলে, এবং পৃথিবীর নিকটতম যদি কোনো কৃত্রিম উপগ্রহ থাকে, তাহলে তার ক্ষেত্রে ভেলোসিটি এবং টাইম পিরিয়ড কত হবে। এবং এখানে দেখো আমরা দেখেছিলাম যে এসকেপ ভেলোসিটি, সেই ভিই এটা সমান কত রুট ওভার অফ 2gr। তাহলে দেখো এখানে অবশ্যই কৃত্রিম উপগ্রহের বেগটা এসকেপ ভেলোসিটির থেকে কি কম। যদি ধরো এই কৃত্রিম উপগ্রহের ভেলোসিটিটা এসকেপ ভেলোসিটির থেকে বেশি হয়, তাহলে সেটা কী হবে, মহাকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যাবে। আর
থাকবে না, অর্থাৎ পৃথিবী থেকে ছিটকে দূরে চলে যাবে। তো এবং এই দুটো যদি তুমি অনুপাত আমাকে বার করতে বলে, সেই অনুপাতটা ভালো করে মাথায় রাখবে। দেখো V/VE, অর্থাৎ যে কোনো একটা কৃত্রিম উপগ্রহের এটা দেখো তাহলে কি √GR বাই √, কত 2GR, তাহলে এটা করলে দেখো কত আসছে 1/√2। তাহলে এটা অবশ্যই ভালো করে মাথায় রাখবে। তাহলে দেখো এই যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটা তাহলে এখান থেকে দেখো ভি সমান কি আসছে, দেখো VE বাই কত √2। তাহলে এখানে আমাকে মাথায় রাখতে হবে যে কৃত্রিম উপগ্রহটাকে আমরা ওই পৃথিবীর চারিদিকে ঘোরাচ্ছি বা যে কোনো একটা চারিদিকে ঘোরাচ্ছি গ্রহের, তাহলে তার যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটা দেখো V/√2 এর থেকে কি বেশি হতে হবে আর V থেকে কি কম হতে হবে। দেখো এই VE/√2 এর থেকে যদি তোমার ভেলোসিটিটা কম হয় তাহলে কিন্তু কি সে ওই গ্রহটাকে বৃত্তাকার পথে গিয়ে আবর্তন করবে না। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি যে VE/√2, এটা দেখো লেস দেন কত V, আর এটা লেস দেন কী হবে VE। দেখো এখানে এই ভি এর যে ভ্যালু সেটা V/√2 এর থেকে কি সমান বা তার থেকে কি বেশি হতে হবে, আর এর থেকে কি হতে হবে কম হতে হবে। যদি ধরে নাও এসকেপ ভেলোসিটি থেকে বেশি হয়ে যায় তাহলে কি হবে, সেটা পৃথিবীর যে মহাকর্ষ ক্ষেত্র তার বাইরে চলে যাবে। তাহলে ওর ভেলোসিটিটা তোমার যে মুক্তিবেগ, সে মুক্তিবেগের মানের থেকে কি কম হতে হবে, আর VE/√2 তার তুলনায় কী হতে হবে, বেশি হতে হবে। যদি এর থেকে কম হয় তাহলে পৃথিবীতে আছড়ে এসে পড়বে, যদি ভি থেকে কি বেশি হয় তাহলে পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রের কি বাইরে চলে যাবে। তাহলে ওর ভেলোসিটিটা কি এই VE আর V/√2 মিডিলে যে কোনো একটা মানের কি হতে পারে, ঠিক আছে। তাহলে এটা ভালো করে অবশ্যই মাথায় রাখবে। কৃত্রিম উপগ্রহ, তার যে টাইম পিরিয়ড এবং তার যে তোমার ভেলোসিটি এবং টাইম পিরিয়ডের ভ্যালুটা কত হচ্ছে, দেখো ভেলোসিটি হচ্ছে এইটা, টাইম পিরিয়ড এইটা, আর ওই ভেলোসিটির মানটা মুক্তিবেগের রেসপেক্টে যদি আমরা প্রকাশ করি তাহলে তখন কোনটা আসবে, এইটা। অর্থাৎ ওই ভেলোসিটিটা তোমার মুক্তিবেগের থেকে বেশি হবে না, আর VE/√2 তার থেকে কি কম হবে না, ওর মিডিলে যে কোনো একটা মানের হতে পারে। ক্লিয়ার? ঠিক আছে, আজকে এতদিন পর্যন্ত এইটা হচ্ছে তোমার ভেরি ইম্পর্টেন্ট। টোটালটা ভালো করে তোমরা বইটাও একবার দেখবে, আর এখানে যে ইকুয়েশনগুলো আমরা পেলাম সেই ইকুয়েশনগুলো অবশ্যই মাথায় রাখবে, এগুলো পরেও কাজে লাগবে। ওকে।